মব ভায়োলেন্স কিংবা জননিরাপত্তা বিঘ্নিত হলে কঠোর অবস্থান নেওয়ার বার্তা দিয়েছে সেনা সদর। আওয়ামী লীগের প্রতিষ্ঠা দিবস 23শে জুন। আওয়ামী লীগ বড়সড় কর্মসূচির ঘোষণা করেছে। বাংলাদেশকে বাঁচাতে হলে শেষ ভরসা শেখ হাসিনা। বাংলাদেশ আওয়ামী লীগের প্রতিষ্ঠা বার্ষিকী উপলক্ষে আপনারা জানেন যে দীর্ঘদিন ধরে এই জরুরি অবস্থাটা জারির একটা চেষ্টা চলে আসছে। রক্ষার দায়িত্ব তোমাদের। যে কোনো বিষয়ে চূড়ান্ত সিদ্ধান্ত নিতে নিজের বিবেকের দ্বারস্থ হবে। তোমরা ভুলে যাবে না তোমাদেরকে গড়ে তুলতে দেশে খেটে খাওয়া মানুষের অনেক অবদান রয়েছে। আজকের এই দিনে জুলাই আন্দোলনকারীদের ব্যাপকভাবে পেটাইলো আপনার পুলিশ বাহিনী। দর্শক সত্যি আজকের এই দিনটা খুবই আনন্দের একটা দিন, কেননা আজকের এই দিনে বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনকারীদের চরম ভাবে পেটায় আমাদের। তো আপনারা জানেন 23শে জুন সোমবার বাংলাদেশ আওয়ামী লীগের গৌরব ও সংগ্রামের ৭৬তম প্রতিষ্ঠা বার্ষিকী। এই প্রতিষ্ঠা বার্ষিকী উপলক্ষে আওয়ামী লীগ এক বিশাল সমাবেশের আয়োজন করেছে। আমাদের সেনাপ্রধান জেনারেল ওয়াকারুজ্জামান একাধিকবার তার বক্তব্যের দৃঢ়তার সঙ্গে উচ্চারণ করেছেন, আর কোন প্রকারের মব ভায়োলেন্স নয়, কোন ধরনের মব ভায়োলেন্স আর টলারেট করা হবে না। সেনাবাহিনীর পক্ষ থেকে পরবর্তীতে বেশ কয়েকটি প্রেস ব্রিফিং করা হয়েছে, সেগুলোতেও যেমন যেদিন চাকরি থেকে অবসর নিলেন যেই তারিখে, সেদিন ওয়াকারুজ্জামানের মুড কেমন হবে, যখন ডক্টর ইউনূস ক্ষমতা হস্তান্তর করবেন সেদিন ওয়াকারের ভূমিকা কেমন হবে। আবারও মব দেখলাম, মবের বিরুদ্ধে যখন সেনাবাহিনীর সোচ্চার এমন ঘোষণা দেওয়া হচ্ছে সেনাবাহিনীর সংবাদ বিজ্ঞপ্তি থেকে, এবং তারা সাংবাদিক সম্মেলন করে যে ঘোষণা দিচ্ছে যে কোনোভাবেই মব টলারেট করা হবে না, ঠিক সেই মুহূর্তে আবারও আজকে বড় ধরনের একটা মব দেখা গেল। ইউনূস সরকার যে আওয়ামী লীগের রাজনৈতিক কার্যক্রম নিষিদ্ধ করেছে, মিছিল মিটিং সমাবেশ নিষিদ্ধ করেছে, মত প্রকাশের স্বাধীনতাকে সীমিত করেছে, তা নিয়েও উদ্বিগ্ন জাতিসংঘ। কাজেই ডক্টর ইউনূসের সামনে বিপদ বহুবিধ, লজ্জা পাবার তার কারণ আছে। ডক্টর ইউনূসকে আসলে সামনে আরো অনেক লজ্জায় পড়তে হবে। আসসালামু আলাইকুম রহমতুল্লাহ, সবাই কেমন আছেন? আশা করি সবাই অনেক ভালো এবং সুস্থ আছেন। সবাইকে স্বাগতম জানাচ্ছি আমাদের আরেক নতুন ভিডিওতে। প্রতিদিনের মতো আমি আপনাদের কাছে রিয়াদ ফারুকি আবারও চলে আসলাম নতুন একটা ভিডিও নিয়ে। দর্শক, আজকের ভিডিও টাইটেল এবং থাম্বনেল দেখে ইতিমধ্যেই বুঝতে পেরেছেন আজকে কি বিষয় নিয়ে কথা বলবো। দেশে যে বর্তমানে রাজনৈতিক চলমান অস্থিরতা চলতেছে, আওয়ামী লীগ, বিএনপি, এনসিপি সহ দেশের বিভিন্ন রাজনৈতিক দলের মধ্যে যে একটা অস্থিরতা চলতেছে নির্বাচনকে কেন্দ্র করে, এবং আওয়ামী লীগ নিয়ে বিভিন্ন সময় আলোচনা সমালোচনা যেন লেগেই থাকে। কিছু ঘটলে আওয়ামী লীগের নাম দিয়ে দেওয়া হচ্ছে, সেটা আওয়ামী লীগের দূষর। বিভিন্নভাবে যখন রাজনৈতিক অস্থিরতা চলতেছে, তারই ধারাবাহিকতায় আজকের ভিডিওটা আমরা আপনাদের মাঝে তুলে ধরার চেষ্টা করেছি। ইতিমধ্যে আপনারা সবাই ভিডিওর শুরুতে বেশ কিছু অংশ বিশেষ দেখেছেন, যে অংশ বিশেষগুলো দেখে বুঝতে পেরেছেন আজকের ভিডিওটা কতটা গুরুত্বপূর্ণ হতে চলেছে। আজকের ভিডিওটা আমরা খুবই সুন্দরভাবে সাজিয়েছি দেশে যে বর্তমান চলমান পরিস্থিতি চলতেছে তারই ধারাবাহিকতায়। আজকের ভিডিওটা অনেক গুরুত্বপূর্ণ, তাই সবাইকে আমি অনুরোধ করবো এক মুহূর্ত না টেনে সবাই ভিডিওটি ধৈর্য সহকারে দেখে আপনার মূল্যবান মতামত কমেন্টে জানাবেন। দর্শক, আর বেশি কথা না বাড়িয়ে আমরা ভিডিওর বাকি অংশগুলো একটু ধারাবাহিকভাবে একটু দেখে আসবো। তার আগে আমাদের ছোট্ট একটি অনুরোধ জানিয়ে রাখতে চাই, যারা ফারুকি অনলাইন ইউটিউব চ্যানেলটিতে এখনো নতুন আছেন, প্লিজ দয়া করে আমাদের চ্যানেল সাবস্ক্রাইব করে সাথে থাকবেন। যারা ইতিমধ্যে সাবস্ক্রাইব করেছেন তাদেরকে অসংখ্য ধন্যবাদ। দর্শক, আর বেশি কথা না বাড়িয়ে ধারাবাহিকভাবে ভিডিওর বাকি অংশগুলো আমরা একটু দেখে আসবো। বাঁচাতে হলে শেষ ভরসা শেখ হাসিনা, বলছেন বাংলাদেশের একাংশ। আওয়ামী লীগের প্রতিষ্ঠা দিবস 23শে জুন। তার আগেই আওয়ামী লীগ বড়সড় কর্মসূচির ঘোষণা করেছে, এবং অন্যদিকে দেখা গিয়েছে আওয়ামী লীগের কার্যক্রম নিষিদ্ধ ঘোষণা করেছে অন্তর্বর্তীকালীন সরকার। কিন্তু তারপরও দেশের জনগণের একাংশ চাইছে শেখ হাসিনাই বাংলাদেশে ফিরুক। তার কারণ বাংলাদেশের পরিস্থিতি অত্যন্ত সংকটময় পরিস্থিতিতে রয়েছে। বাংলাদেশকে বাঁচাতে দেশে ফিরতে হবে শেখ হাসিনাকে। 23শে জুন বাংলাদেশের স্বাধীনতা যুদ্ধে নেতৃত্ব প্রদানকারী প্রাচীন রাজনৈতিক দল আওয়ামী লীগের ৭৬তম প্রতিষ্ঠা দিবস। আর বর্তমানে বাংলাদেশের অনির্বাচিত অন্তর্বর্তীকালীন সরকার এই আওয়ামী লীগ দলটিকে নিষিদ্ধ করেছে বাংলাদেশে। ফলে রাজনৈতিক কার্যক্রমে অন্তর্বর্তীকালীন সরকার ও তার ঘনিষ্ঠ সংগঠনের বাধার মুখে আওয়ামী লীগ। এত কিছুর পরও দেশের জনগণ চাইছে দেশে ফিরুক আওয়ামী লীগ ও দলনেত্রী শেখ হাসিনা। কারণ এই মুহূর্তে বাংলাদেশ রাজনৈতিক, প্রশাসনিক ও সাংস্কৃতিক সংকটের মধ্যে দিয়ে যাচ্ছে। বাংলাদেশ জুড়ে চলছে পুতুল খেলার রাজনীতি। বিভিন্ন রাজনৈতিক দলগুলিকে নিজের মতো করেই পরিচালনা করার চেষ্টা চালাচ্ছে অন্তর্বর্তীকালীন সরকার। আর বিভিন্ন রাজনৈতিক দলগুলির এই অবস্থার জন্যই বাংলাদেশের জাতীয় সংসদে সংবিধান নিয়ে আলোচনা না হয়ে হচ্ছে দেশের আনাচে কানাচে। দেশের শাসন ব্যবস্থাও এখন ভয়ঙ্কর এক পরিস্থিতির মধ্যে দিয়ে যাচ্ছে। কারণ এই মুহূর্তে বাংলাদেশে কোনো সরকার আছে বলে মনে করে না সাধারণ মানুষ। দেশ জুড়ে চলছে ভয়াবহ মব। সুবিচারের ক্ষেত্রে আদালতেও সঠিক প্রত্যাশা পূরণ হচ্ছে না। আর এই অনিয়ম অবিচারের বিষয়ে কথা বলতে গেলেই সে দেশের সাধারণ মানুষ আজ দেশের শত্রুতে পরিণত হচ্ছে। কারোর বিরুদ্ধে মিথ্যে মামলা আজ বাংলাদেশের অতি সাধারণ একটি ঘটনা হয়ে দাঁড়িয়েছে। সাধারণত দেখা যায় কোনো সরকারের মহলে শুধুমাত্র রাজনৈতিক ব্যক্তিত্বই নয়, শিক্ষাবিদ ও অন্যান্য বিষয়ক ব্যক্তিত্বরাও সহযোগী হিসেবে সরকার পরিচালনা করে। যেমন বিগত আওয়ামী লীগ সরকারের ক্ষেত্রে দেখা গিয়েছিল দীর্ঘদিন জাতীয় পরিকল্পনা কমিশনে ছিলেন অর্থনীতিবিদ অধ্যাপক শামসুল আলম।
এবার তার বিরুদ্ধে মিথ্যা মামলা, এমনকি দীর্ঘদিন তিনি কেন শুধুমাত্র আওয়ামী লীগ সরকারের হয়ে কাজ করেছে সেই কারণেই তাকে গ্রেফতার করা হলো। এছাড়া বিভিন্ন বিশ্ববিদ্যালয়ের অধ্যাপকদের গ্রেফতার করা হচ্ছে, দেশের শিক্ষা প্রতিষ্ঠানগুলিকে ধ্বংস করে দেওয়া হচ্ছে, যে কোনো সময় হামলা চালানো হচ্ছে। বাংলাদেশ জুড়ে আজ বিশ্ববিদ্যালয় বা শিক্ষা প্রতিষ্ঠান বলতে কিছুই আর অবশিষ্ট নেই, যার ফলে লক্ষাধিক ছাত্রছাত্রীর শিক্ষা জীবন আজ বিপন্ন। শুধুমাত্র ছাত্রলীগ ট্যাগ লাগিয়ে তাদেরকে বাধার সম্মুখীন করা হচ্ছে। এক কথা, বাংলাদেশ আজ অরাজকতার দেশে পরিণত হয়েছে। আর এই পরিস্থিতি ঠেকাতে যেমন ব্যর্থ অন্তর্বর্তীকালীন সরকার, তেমনি এই মুহূর্তে বাংলাদেশের প্রাচীন রাজনৈতিক দল বিএনপি, তারা যেভাবে অন্তর্বর্তী সরকারের দ্বারা পরিচালিত হয়ে আর করিস না জুলাই জুলাই, এখন খাবে সার্জিস হাসনাত গণধোলাই। দর্শক বন্ধুরা, ব্রেকিং নিউজ। তার আগে জানাই সবাইকে ঈদ মুবারক। দর্শক বন্ধুরা, আজকে আপনার বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনকারীদের ভিতরে সার্জিস হাসনাত সহ আপনার সমন্বয়কদের চরম ভাবে পেটায় আমাদের বাংলাদেশ পুলিশ বাহিনী। আর এটাকে কেন্দ্র করি আপনারা শুরুতেই শুনতে পারলেন বৈষম্য বিরোধী আন্দোলনকারীদের মুখ জবানি যে আর করিস না জুলাই জুলাই, এখন তোরা খাবি গণধোলাই। সবাস বাংলাদেশ পুলিশ, সবাস, তারা আগের ভূমিকায় ফিরে আসছে। পুলিশ লাঠিচার্জ করেছে, পুলিশ কলার ধরে বলেছে জুলাই কথা বলো। আজকের এই দিনে আপনার জুলাই আন্দোলনকারীদের ব্যাপকভাবে পেটাইলো আপনার পুলিশ বাহিনী। দর্শক বন্ধু, সত্যি আজকের এই দিনটা খুবই আনন্দের একটা দিন, কেননা আজকের এই দিনে বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনকারীদের চরম ভাবে পেটায় আমাদের বাংলাদেশ পুলিশ বাহিনী। আপনারা শুরুতেই সাধারণ যে সমন্বয়ক আছে কিংবা শিক্ষার্থী আছে, তারা নাকি বৈষম্য বিরোধী আন্দোলনকারীদের সমন্বয় কিংবা জুলাইয়ের সমন্বয়ক, তারা বা তাদের মুখ জবানি আপনারা শুনতে পারলেন যে পুলিশ এদেরকে কি পরিমাণ পেটাইছে। তো পুলিশকে পেটাবে না? এখন তারা পুলিশের উপর আক্রমণ করে আর কত পুলিশকে মারবেন? আরে আপনাদের প্রতি সাধারণ জনগণ তো ক্ষিপ্ত। হ্যাঁ, আপনাদের এই জুলাই আন্দোলন কি শেষ হয় না? 5 আগস্ট কি শেষ হয় না? মব জাস্টিস কি শেষ হয় না? তো পুলিশ যদি এখন আইন মানে বাংলাদেশের ল অনুযায়ী যদি কোনো স্টেপ নিতে যায়, তাহলে পুলিশ হয়ে যায় ক্রিমিনাল। এখন পুলিশ বলতেছে যে হ্যাঁ আমরা শেখ হাসিনা দালাল, তোরা কি করবি? তো পুলিশ কি বলবে কি? কারণ পুলিশ যদি কোনো স্টেপ নিতে যায়, তাহলে এই জুলাই আন্দোলনকারীরা তারা কি বলে যে তোরা শেখ হাসিনার দালাল, তোরা আওয়ামী লীগের দালাল। আরে ভাই, সবাই কি আওয়ামী লীগের দালাল নাকি? সবাই কি বিএনপির দালাল নাকি? সবাই কি জামাতের দালাল নাকি? বাংলাদেশে কি নাই? বাংলাদেশে পুলিশ কি কারো দালাল নাকি? হ্যাঁ, পুলিশ বাহিনীর ভিতরে কেউ ছিল, মোর দেন এনাফ ভাই, আর কত গণহত্যা করবেন? এখন পুলিশ যদি কোনো স্টেপ নিতে যায়, আপনারা বলেন যে পুলিশ হচ্ছে আওয়ামী লীগের দালাল। তো খাইলেন না গণধোলাই? খাইছেন কিনা? কেমন লাগে? আরে ভাই, আপনাদের যে বর্তমান কার্যক্রম এগুলোর প্রতি সাধারণ জনগণ আপনাদের প্রতি ক্ষিপ্ত, চরম ভাবে আপনাদের প্রতি ক্ষিপ্ত। এত ক্ষিপ্ত হওয়ার তো কোনো কারণ ছিল না, কিন্তু আপনারা তিলে তিলে এগুলো অর্জন করছেন। আর সেই অর্জনেরই বর্তমান ফিডব্যাক পাইতেছেন আপনারা ঢাকা রাজপথে। আপনারা সাধারণ জনগণের কি শান্তি দিচ্ছেন? এই পর্যন্ত 5 আগস্টের পর থেকে একটা দিন দেখান যে আপনারা ঢাকা শহরে না, পুরো বাংলাদেশে কোনো একটা জেলা, কোনো একটা এলাকা ভিত্তিক কোনো শহরের ভিতরে আপনারা আন্দোলন ছাড়া আসলেন? কোনো একটা দিন দেখান তো ভাই। বলতে পারবেন না, কারণ আপনারা 5 আগস্টের পর থেকে সবচেয়ে বড় স্বৈরাচারী হচ্ছে এই জুলাই আন্দোলনকারীরা। সাধারণ জনগণের বক্তব্য শুনেন। উচিত পিটাই আর সোজা করা। ডক্টর ইউনূসের কাছে আবেদন করে এগুলো যেন পিটায় 3 দিন জেলে রাখে। 1 ঘন্টা সে 9টা থেকে গাড়িগুলো ব্লক করে বসে রাখছে। 2 দিন পর সব আন্দোলনের মানে কি? এই সব আন্দোলন তো মানে কি? গুলো আমাদের মতো সাধারণ পাবলিক কিভাবে যায়, কিভাবে কি করে আপনারা বলেন? এগুলো কোনো মানে আছে? কারণ আমি সকালবেলায় অফিসে আমি যাওয়ার পর শুধু আমি না, কি শুনলেন সাধারণ জনগণের বক্তব্য। উনিও একজন সাধারণ শিক্ষার্থী, উনি কোনো দল করে না, ওনার দল হচ্ছে বাংলাদেশ। কেমন? ঠিক আমাদেরই মতো। তো ওনারা কি বলতেছে? ইউনূসের কাছে জানাইতেছে চরম ভাবে এদেরকে পেটান, এদেরকে কুত্তার মতো পেটায়া এদেরকে 3 দিন জেলখানার ভিতরে ভইরা রাখেন। কেন বলতেছে? কারণ সাধারণ জনগণ ভালো নাই। এই আন্দোলনকারীদের আপনার তীব্র মুখোমুখি মনে করা হইয়া বর্তমান বাংলাদেশের জনগণ আপনার কি বলে ভাই, মানুষের আসলে মানে লুচি নষ্ট হয়ে গেছে, বুঝতে পারছেন? আপনাদের প্রতি জনগণের লুচি জাস্ট শেষ হয়ে গেছে। 5 আগস্ট ঘটাইছেন, বেশ ভালো কথা। বাংলাদেশটাকে শান্ত রাখতেন, মানুষকে শান্তি দিতেন, করেন নাই তো। কারণ কেন? আপনাদেরকে সমস্ত কাম মানে পুলিশের আপনার কাম, আপনার ট্রাফিক পুলিশের আইন কানুন সমস্ত কিছু আপনাদের নিজ হাতে পালন করতে হবে। তাহলে পুলিশের ভূমিকা কি? আপনাদের এখন পড়াশোনা ভালো লাগে না, আপনাদের ভালো লাগে কি? আপনারা ক্ষমতা দেখাবেন, আপনারা জনগণের মানে মাথার চুল ছিঁড়ে খাবেন, আপনারা পুলিশের মাথার চুল ছিঁড়ে খাবেন, আপনারা পুলিশের কোনো বাংলাদেশে কোনো ভূমিকা রাখবেন না। পুলিশ যদি আপনাদের এগেইনস্টে কোনো স্টেপ নিতে যায়, তাহলে পুলিশ হয়ে যায় আওয়ামী লীগের দালাল, পুলিশ হয়ে যায় আপনার বিএনপির দালাল। এই হচ্ছে বর্তমান আমাদের বাংলাদেশের বাস্তব চিত্র। তো এখন কি আপনাদের গণধোলাই দিবে কিনা? যদি কোনো স্টেপ নিতে যান,
আপনারা যদি পুলিশকে ট্যাগ দিয়ে দেন আওয়ামী লীগের, তাহলে পুলিশ তো অসন্তুষ্ট হয়ে বলবেই, হ্যাঁ আমি আওয়ামী লীগের দালাল, তুমি কি ছিড়বা ছিড়ো, বলবে না? আরে ভাই আমাকেই যদি বারবার বলে তো আমি তো বলবোই একটা পর্যায়ে রাগ হয়ে, বলবো কিনা? আরে ভাই আমি কাজ করতেছি দেশের জন্য, আমি কাজ করতেছি বাংলাদেশের সাধারণ মানুষের জন্য, বাংলাদেশের জনগণ যাতে সুষ্ঠুভাবে থাকতে পারে, আপনার পথযাত্রীরা যাতে সঠিকভাবে নিজ বাসায় ফিরে যেতে পারে, যারা নাকি কর্মমুঠ তারা যাতে কর্ম করে খেতে পারে, যারা রিক্সা চালক তারা যাতে রিক্সা চালাতে পারে, যারা ভ্যান চালক সিএনজি চালক ড্রাইভার আছে তারা যাতে সুস্থভাবে আপনার তাদের জীবন জীবিকা অর্জন করতে পারে, এটাই তো বর্তমান পুলিশের ভূমিকা। আর এই পুলিশ যদি সেই ভূমিকা পালন করতে যায় তাহলে তাদেরকে শুনতে হচ্ছে আওয়ামী লীগের দালাল। দর্শক বন্ধুরা একদম উচিত শিক্ষা করছে আজকে, আসলে মনের অন্তঃস্থল থেকে ধন্যবাদ জানাই বাংলাদেশ পুলিশ বাহিনীকে যে বৈষম্য বিরোধী কিংবা এই জুলাই আন্দোলনকারীদের চরমভাবে পেটানোর জন্য আমাদের পক্ষ থেকে আপনাদেরকে মানে লাল ভাই কি বল মানে অন্তঃস্থল থেকে আপনাদেরকে ভালোবাসা জানাই। আগামী দিনগুলো আপনাদেরকে এভাবেই কন্ট্রোল করতে হবে এই জুলাই আন্দোলনকারীদেরকে, তাহলে বাংলাদেশের প্রতিটি জনগণ সুষ্ঠুভাবে থাকতে পারবে, শান্তিভাবে বাঁচতে পারবে, যারা নাকি পথযাত্রী তারাও সঠিকভাবে তাদের নিজ বাসায় কিংবা নিজ নিজ জায়গায় তারা যেতে পারবে। আবারও মব দেখলাম, মবের বিরুদ্ধে যখন সেনাবাহিনীর সোচ্চার এমন ঘোষণা দেওয়া হচ্ছে সেনাবাহিনীর সংবাদ বিজ্ঞপ্তি থেকে, এবং তারা সাংবাদিক সম্মেলন করে যে ঘোষণা দিচ্ছে যে কোনোভাবেই মব টলারেট করা হবে না, ঠিক সেই মুহূর্তে আবারও আজকে বড় ধরনের একটা মব দেখা গেল। পুলিশের কাজ যদি জনতা করতে চায়, পুলিশের কাজ যদি রাজনৈতিক দলগুলো করতে চায়, তাহলে বাংলাদেশের আইন শৃঙ্খলা পরিস্থিতি যতটা নাজুক হয়েছে তার চাইতে অনেক নাজুক হয়ে পড়বে এবং বিচার ব্যবস্থা ধসে পড়বে। বিচার ব্যবস্থা যখন ধসে পড়বে তখন কি সেটা পুনরুদ্ধার করা খুব সহসা সম্ভব হবে? যখন আমরা আশার আলো দেখছি, যখন আমরা শেখ হাসিনাকে ফ্যাসিস্ট হিসেবে ফ্যাসিস্ট আখ্যা দিয়ে তাকে তাড়িয়ে দিয়েছি, তাড়িয়ে দেওয়ার পরে আমরা যখন নতুন আশার আলো দেখছি, সাধারণ জনগণ যখন মনে করছে যে দেশ এখন সুস্থভাবে চলবে, দেশে এখন আইনের শাসন কায়েম হবে, দেশে বিচার বহির্ভূত কোনো কর্মকাণ্ড হবে না, শেখ হাসিনাকে যে অভিযোগ করা হয় যে বিচার বহির্ভূত অনেক কর্মকাণ্ড শেখ হাসিনা করেছে, সেই কর্মকাণ্ডগুলো এখন আর হবে না, এখন থেকে হবে না, অন্তর্বর্তীকালীন সরকারের অধীনে আর হবে না, এই প্রত্যাশাই তো ছিল বৈষম্য বিরোধী আন্দোলনে। কিন্তু সেই প্রত্যাশা কি পূরণ হয়েছে? আজকে বিএনপি একটি মামলা করেছে সাবেক 3 নির্বাচন কমিশনার, প্রধান নির্বাচন কমিশনার সহ 19 জনের বিরুদ্ধে। মামলা করতে না করতেই সাবেক প্রধান নির্বাচন কমিশনার নুরুল হুদা তাকে তার বাসা থেকে ওই কথিত জনতা, যে জনতা সারা দেশে মব সৃষ্টি করছে, সেই কথিত জনতা তাকে বের করে এনে জুতা দিয়ে পিটিয়ে, জুতার মালা গলায় দিয়ে পুলিশের সোপর্দ করার ঘটনা ঘটালো। এই দৃষ্টান্ত কি চলতেই থাকবে? সেই আলোচনাই করবে এই ভিডিওতে। বলছিলাম আজকে বিএনপির একটা মামলা হয়েছে, বিএনপি দলীয় অবস্থান থেকে একটা মামলা করেছে সাবেক 3 প্রধান নির্বাচন কমিশনার সহ 19 জন নির্বাচন কর্মকাণ্ডের সঙ্গে জড়িত বিগত সময়ে এই 3 নির্বাচন কমিশনারের আন্ডারে সেরকম 19 জনের বিরুদ্ধে একটা মামলা করেছে। পুলিশ তদন্ত করবে, যদি সেই মামলায় যাদেরকে আসামি করা হয়েছে তাদের দোষী সাব্যস্ত করা হয়, তদন্তে যদি তাদের দোষ উঠে আসে তাহলে তাদেরকে গ্রেপ্তার করবে পুলিশ তাদেরকে আদালতে সোপর্দ করবে, আদালত তাদের বিচার করবে, এটাই তো প্রক্রিয়া। কিন্তু এই প্রক্রিয়ার বাইরে এখনো এই সরকারের 10 মাস চলে যাওয়ার পরে এখনো যদি এই প্রক্রিয়ার বাইরে কর্মকাণ্ড চলতে থাকে, তাহলে আমরা যে সুস্থ জীবন প্রত্যাশা করছি, সুস্থ রাজনীতি প্রত্যাশা করছি, সুস্থ সমাজ প্রত্যাশা করছি, সেটা কি আমরা অর্জন করতে পারবো? আজকে যেটা হয়েছে, গণমাধ্যম যেটা বলছে যে সাবেক প্রধান নির্বাচন কমিশনার কে নুরুল হুদাকে পুলিশ হেফাজতে নিয়েছে। এরপরে সন্ধ্যায় উত্তরার 5 নম্বর সেক্টরের বাসা থেকে স্থানীয় জনতা, ওই কথিত জনতা তাকে আটক করে পুলিশে সোপর্দ করে। বিষয়টি নিশ্চিত করেছেন উত্তরা পশ্চিম থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা। 5 নম্বর সেক্টরের একটি বাসা থেকে স্থানীয়রা সাবেক সিএসি নুরুল হুদাকে আটক করে পুলিশে খবর দেয়, সেখান থেকে তাকে পুলিশ হেফাজতে নেওয়া হয়েছে। শেরেবাংলা নগর থানায় দায়ের করা মামলায় তাকে আটক দেখানো হবে বলে ওসি জানিয়েও দিয়েছেন অলরেডি। রোববার দুপুরে এই মামলাটি দায়ের করে বিএনপি। মামলায় সাবেক 3 সিএসি সহ 24 জনকে, 19 জন ভুল বলেছি, 24 জনকে, প্রথমে কালকে আমরা জানতাম যে 19 জনকে আসামি করা হবে, আজকে শেষ পর্যন্ত 24 জনকে আসামি করা হয়েছে। আসামির তালিকায় কে এম নুরুল হুদাও আছেন। ওদিকে একটি ভিডিওতে
স্পষ্ট, যে ভিডিওতে স্পষ্ট দেখা গেছে, ভিডিওটাও আপনারা দেখে নিতে পারেন যে তাকে জুতা দিয়ে মুখে পেটানো হচ্ছে, গালে মুখে জুতা মারা হচ্ছে এবং তারপরে তার গলায় জুতার মালা দেয়া হয়েছে এবং কথিত জনতার নামে এই কাজটা করা হয়েছে। সব থেকে বড় দুর্ভাগ্যজনক ব্যাপার যেটা, সেটা হচ্ছে যে কথিত জনতা ব্যাপারটা যদি মবের ব্যাপারটা যদি অজ্ঞাত থাকতো, যদি দলীয় যে পরিচয় সেটা প্রকাশ না পেত, তাহলে বোধহয় ভালো হতো। সেই কথিত জনতা তারা সেখানে পুলিশ যখন নুরুল হুদাকে গাড়িতে তুলেছেন তখন তারা বিএনপির নামে, খালেদা জিয়ার নামে স্লোগান দিয়েছে। এটা বিএনপির রাজনীতির জন্য বেশ ক্ষতিকর হয়ে যাবে আগামীতে। এই কর্মকাণ্ডকে বিএনপি যদি থামাতে না পারে, এই কর্মকাণ্ড যদি বিএনপির নামে অতি উৎসাহীরা, তৃণমূলের অতি উৎসাহীরা এই কর্মকাণ্ড করতে থাকে, পুলিশের উপরে যদি আস্থা না থাকে, বিচার ব্যবস্থার উপরে যদি আস্থা না থাকে, আস্থা ছিল না, আমরা অভিযোগ করছি যে শেখ হাসিনার সময় আস্থা ছিল না, শেখ হাসিনা যা ইচ্ছা তাই করেছেন, সেই আমল তো পার হয়ে গেছে, তাকে ফ্যাসিস্ট উপাধি দিয়ে আমরা ক্ষমতা থেকে নামিয়ে দিয়েছি, তারপরে এখন আবার সেটা কেন হবে? আবার বিএনপি যখন আগামী নির্বাচনে ক্ষমতায় যাওয়ার প্রত্যাশা করছে এবং ক্ষমতায় যাবে এটাও মোটামুটি দিনের আলোর মতো পরিষ্কার, তখন তাদের যে অবস্থান, রাজনৈতিক অবস্থান, সেই রাজনৈতিক অবস্থান এই কর্মকাণ্ডগুলোর মাধ্যমে কলুষিত হবে এবং এই কর্মকাণ্ডের মাধ্যমে সাধারণ জনতা যারা যে ভোটগুলো ফ্লোটিং ভোট, ভাসমান ভোট, যে ভোটগুলো ভাসমান থাকে, প্রতিটা নির্বাচনেই দেখা যায় যে অন্তত 15-20% ভোট ভাসমান ভোট থাকে, সেই ভোটের বিচারেই মূলত কে ক্ষমতায় যাবে কে ক্ষমতায় যাবে না এটা নির্ধারিত হয়ে থাকে। আমরা 91 সাল থেকে সেই দৃশ্যই দেখে আসছি। একদল ক্ষমতা থেকে গেছে, পরের বার অন্য দল ক্ষমতায় এসেছে এবং ক্ষমতায় থাকা দলের জনপ্রিয়তা নষ্ট হয়েছে, পরের বার ফ্লোটিং যে ভোট, সেই ভোট বিরোধী দলে যারা ছিল তাদের উপরে চলে গেছে, সেই কারণে তারা ক্ষমতায় গিয়েছে, এই ব্যাপারগুলো দেখেছি। এখন যখন আগামী নির্বাচনে যখন এনসিপি দাবি করছে যে তারা কথিত 400 আসনের 300 আসনই পাবে, জামাত দাবি করছে যে তারা এবার ক্ষমতায় যাবে, ইসলামী দলগুলো বলছে তারা একটা বৃহত্তর জোট করে তারা ক্ষমতায় যাবে, ঠিক সেই মুহূর্তে বিএনপির জন্য যখন নির্বাচনটা কঠিন হয়ে যেতে পারে, আওয়ামী লীগ না থাকলেও কঠিন হয়ে যেতে পারে, অনেকে ইকুয়েশন সেরকম করছে, যদিও আমার ইকুয়েশন মনে হয় না যে বিএনপিকে কেউ ঠেকাতে পারবে, বিএনপি ক্ষমতায় যাবে। তারপরেও ব্যাপারটা যদি কঠিন হয়ে যায় তাহলে ফ্লোটিং ভোটটা অনেক বড় একটা ব্যাপার। আমার মনে হয় যে বিএনপির কেন্দ্র থেকে এই ব্যাপারগুলোকে থামানো উচিত, তা না হলে বিএনপির জনপ্রিয়তায় ধস নামতে পারে। এই নুরুল হুদাকে যখন তার নামে যখন মামলা করা হলো, পুলিশ দেখবে, পুলিশ তদন্ত করবে, পুলিশ তাকে গ্রেপ্তার করবে, যদি তদন্তে তার দোষ প্রমাণ হয় তাহলে গ্রেপ্তার করবে, আদালতে সোপর্দ করবে, আদালত তার বিচার করবেন, এটাই তো প্রক্রিয়া। কিন্তু মব তৈরি করে বাড়ি থেকে বা বাড়িতে আক্রমণ করে, আমাদের সেনাপ্রধান জেনারেল ওয়াকারুজ্জামান একাধিকবার তার বক্তব্যের দৃঢ়তার সঙ্গে উচ্চারণ করেছেন, আর কোনো প্রকারের মব ভায়োলেন্স নয়, কোনো ধরনের মব ভায়োলেন্স আর টলারেট করা হবে না। শুধু সেনাপ্রধান তার বক্তব্যই নয়, সেনাবাহিনীর পক্ষ থেকে পরবর্তীতে বেশ কয়েকটি প্রেস ব্রিফিং করা হয়েছে, সেগুলোতেও মব ভায়োলেন্সের বিরুদ্ধে স্পষ্ট কথা উচ্চারণ করা হয়েছে। মানুষ সেনাপ্রধানের বক্তব্য বা সেনাবাহিনীর পক্ষ থেকে যে সংবাদ সম্মেলনগুলো, সেই জায়গা থেকে বেশ খানিকটা আশ্বস্ত হয়েছিলেন, যারা তুমুল আতঙ্কের মধ্যে দিন রাত কাটাচ্ছিলেন। কিন্তু সাধারণ মানুষ তাদের সেই সংখ্যা থেকে এখনো বের হতে পারেননি। মব ভায়োলেন্স এখনো চলছে, হয়তো কিছুটা কমেছে, কিন্তু মানুষের আশ্বস্ত হওয়ার মতন জায়গায় মানুষ এখনো পৌঁছাতে পারেনি। কেন পারছেন না সেনাপ্রধান বা সেনাবাহিনী? সেনাপ্রধানকে কাজ করতে দেওয়া হচ্ছে না, নাকি কোথাও তার বিশেষ দুর্বলতা রয়েছে? মানুষ সেনাবাহিনীর উপরে এখনো পর্যন্ত আস্থা রাখছে, আমি এখনো সেই কথাটি বলবো, হয়তো সেই আস্থার জায়গাটিতে কিছুটা চির ধরতে শুরু করেছে। সেনাপ্রধানের বক্তব্যের পরে আমরা দেখলাম যে নারায়ণগঞ্জে বিচারালয়ের মধ্যে সাবেক সংসদ সদস্য মমতাজের উপরে মবের আক্রমণ হলো। খুলনাতে আওয়ামী লীগ নেতা বেগ লিয়াকত আলীর উপরে আক্রমণ করা হলো। রংপুরে জাতীয় পার্টির চেয়ারম্যান জিএম কাদেরের বাড়িতে মবের আক্রমণ ঘটানো হলো। এরকম আরো অনেক ঘটনা ঘটেছে এবং সবশেষ রোববার সাবেক সিইসি কে নুরুল হুদাকে একটি বিশেষ গোষ্ঠীর মানুষেরা আটক করে তার গলায় জুতার মালা পরিয়ে দিলেন। বলা হচ্ছে যে স্থানীয় জনতা, তারা স্থানীয় জনতা অবশ্যই নয়, সাধারণ মানুষের অংশ নন, নিশ্চয়ই একটি বিশেষ গোষ্ঠীর প্রতিনিধি তারা।
আমি এর আগের কন্টেন্টে খানিকক্ষণ আগে যে কন্টেন্টে ছেড়েছি, ভিডিওটি আপনাদের সামনে দিয়েছি, সেখানে অবশ্যই আমি বলেছি যে ইতিহাসের দায় অবশ্যই রয়েছে সাবেক সিএসি নুরুল হুদার কাঁধে। তিনি জাতির সঙ্গে প্রতারণা করেছেন। অবশ্যই 2018 সালে যে নির্বাচনটি প্রহসনের নির্বাচন, সেই নির্বাচনের জন্য দেশের ইতিহাসের বাঁক বদলে গিয়েছে, আমি এই কথাগুলো বলেছি। কিন্তু তিনি অপরাধী এটিও আমরা জানি, সবাই জানি, তার বিচার হবে, হওয়ার মতোই ব্যক্তি তিনি। কিন্তু একজন মুক্তিযোদ্ধার গলায় জুতার মালা পরিয়ে দেওয়া হবে, এটি নিশ্চয় সহ্য করা যায় না, কোনো অবস্থায় সমর্থন করা যায় না। একজন মুক্তিযোদ্ধা অপরাধ করতেই পারেন, মুক্তিযোদ্ধা তার ফেরেশতা নন, তার জন্য অবশ্যই দেশের প্রচলিত আইনে বিচার হবে। কিন্তু জুতার মালা কেন? সেই জায়গা থেকে প্রশ্ন উঠছে যে সেনাবাহিনী কি পারছে না, নাকি তাদের কোনো ধরনের উদাসীনতা রয়েছে, নাকি তাদেরকে কাজ করতে দেওয়া হচ্ছে না? আমরা এই কথাও বলছি না যে সেনা সদস্যরা রাস্তার অলিতে গলিতে প্রতিটি বাড়ির সামনে তারা প্রহরা বসাবেন, কোনো ধরনের মব ভায়োলেন্স ঘটতে গেলেই সেটি প্রতিহত করবেন, এমনটা আমরা বলছি না, এটা সম্ভব নয়। কিন্তু এ কথা তো সত্য যে যারা মব ঘটাচ্ছেন তারা কেন এই সাহসটি পাচ্ছেন? কেন সেনা প্রধানের স্পষ্ট বক্তব্যের পরেও, হুঁশিয়ারির পরেও তাদের মধ্যে কোনো ধরনের ভয়ের কোনো ধরনের ছাপ দেখা যাচ্ছে না? তারা একের পর এক নানান বিষয়ে উৎসাহিত হচ্ছেন। এর কারণ অবশ্যই এটুকু আমি নিশ্চিত করে বলবো, মব ঘটানোর বিরুদ্ধে বা মবের প্রতি উৎসাহিত যাতে মানুষ না হয় তার জন্য কোনো ধরনের দৃষ্টান্ত স্থাপন করা যায়নি। সেনা সদস্য অবশ্যই অনেক ধরনের কাজ করছেন, স্ট্রাইকিং ফোর্স হিসেবে মাঠে রয়েছেন, কিন্তু ম্যাজিস্ট্রেট পাওয়ার নিয়ে মাঠে রয়েছেন। কিন্তু মবের বিরুদ্ধে তারা কি কোনো দৃষ্টান্ত স্থাপন করেছে? কোনো দৃষ্টান্তমূলক শাস্তি কারোর বিরুদ্ধে দেওয়া হয়েছে যারা এই ধরনের ঘটনা ঘটাচ্ছেন? জিএম কাদেরের বাড়িতে যারা আক্রমণ করলেন তারা তো চিহ্নিত গোষ্ঠী। সেখানে সেনাবাহিনীর পক্ষ থেকে যিনি দায়িত্বপ্রাপ্ত এলাকায় দায়িত্ব রয়েছেন, তিনি কি করলেন? তিনি খুবই সহনশীলতার সঙ্গে যারা এই কাজগুলো ঘটিয়েছেন তাদেরকে চিহ্নিত করে তার মুখোমুখি করলেন, বিচারের মুখোমুখি করেননি, কোন ধরনের বিচারের আওতা আনেননি। কি হলো? বিএনপি এবং জাতীয় নাগরিক কমিটি বা এনসিপির যেই নেতাকর্মীরা এই কাজটি ঘটিয়েছিলেন তারা নিজেরা স্বীকার করলেন, তারা সরি বললেন, ওই পর্যন্ত শেষ। বাংলাদেশের মতো জায়গাতে অপরাধী ধরবো, তাদেরকে সতর্ক করে দেবো, সেই মানুষেরা অপরাধ থেকে বেরিয়ে আসবেন, এমনটি আশা করা ভুল। এবং সেই জায়গা থেকে অবশ্যই বলছি যে সেনাবাহিনী কেন এটির বিরুদ্ধে স্ট্রং কোনো পজিশন নিতে পারছে না। তো প্রিয় দর্শক, দেশের চলমান রাজনীতি প্রসঙ্গে এরকম আরো চাঞ্চল্যকর তথ্য জানতে অবশ্যই আমাদের চ্যানেল সাবস্ক্রাইব করে সাথে থাকার জন্য সবাইকে অসংখ্য ধন্যবাদ জানিয়ে এখানে শেষ করবো আজকের ভিডিওটি। ভালো থাকবেন, সুস্থ থাকবেন। যারা শেষ পর্যন্ত ধৈর্য সহকারে ভিডিও দেখেছেন তাদেরকে অসংখ্য ধন্যবাদ। আবারও জানিয়ে রাখতেছে যারা আমাদের চ্যানেলটিতে এখন নতুন চ্যানেল সাবস্ক্রাইব করে সাথে থাকবেন, যারা সাবস্ক্রাইব করেনি তাদের উদ্দেশ্যে একটি কথা বলবো, আমাদের চ্যানেলের সাথে থাকুন, দেখতে ভালো লাগে, ভালোবাসা হয়ে যাবে ইনশাআল্লাহ। ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আল্লাহ হাফেজ।